বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকের বিশেষ প্রতিবেদনে আমরা হাজির হয়েছি একটি এমন খবর নিয়ে যা দেশের ১৬ লক্ষেরও বেশি সরকারি কর্মকর্তা কর্মচারীর জীবনে সরাসরি প্রভাব ফেলবে। কথা হচ্ছে নবম জাতীয় পে স্কেল নিয়ে। আজকের প্রতিবেদনে আমরা একটি প্রশ্ন উত্তরের ধাঁচে পুরো বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব, যাতে জটিল এই বিষয়টি আপনারা সহজেই বুঝে নিতে পারেন। কবে কার্যকর হবে এই পে স্কেল, কত টাকা বাড়বে, কোন গ্রেডের কর্মচারীরা সবচেয়ে বেশি লাভবান হবেন, আর কোথায় এখনো জটিলতা রয়ে গেছে, সবকিছু নিয়েই আমাদের আজকের আলোচনা। প্রথম প্রশ্ন, নবম পে স্কেল নিয়ে এত আলোচনা কেন হচ্ছে? উত্তরটা খুব সহজ। সবশেষ অষ্টম পে স্কেল কার্যকর হয়েছিল ২০১৫ সালে। নিয়ম অনুযায়ী প্রতি ৫ বছর অন্তর নতুন পে স্কেল আসার কথা থাকলেও ১১ বছরে কোনো নতুন বেতন কাঠামো আসেনি। এই দীর্ঘ সময়ে দ্রব্যমূল্য বহুগুণ বেড়েছে, জীবনযাত্রার ব্যয় বেড়েছে, কিন্তু সরকারি বেতন একই জায়গায় থমকে ছিল। এই বাস্তবতা থেকেই তৈরি হয়েছে নতুন পে স্কেলের জোরালো দাবি। দ্বিতীয় প্রশ্ন, এখন পর্যন্ত প্রক্রিয়াটি ঠিক কোন পর্যায়ে আছে? উত্তরে বলা যায়, সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে গঠিত নবম জাতীয় বেতন কমিশন তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে চলতি বছরের জানুয়ারি মাসে। এরপর ১০ সদস্যের একটি বিশেষ কমিটি সেই সুপারিশগুলো বিস্তারিতভাবে যাচাই বাছাই করে। সবচেয়ে বড় এবং তাজা খবর হলো, চলতি জুন মাসের ২৪ তারিখ বুধবার অর্থ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব কমিটির এক গুরুত্বপূর্ণ সভায় নবম পে স্কেল বাস্তবায়নের নীতিগত রূপরেখা মূলত চূড়ান্ত করা হয়েছে। তৃতীয় প্রশ্ন, তাহলে কবে থেকে কার্যকর হবে এই বেতন কাঠামো? সরকারের ঘোষণা অনুযায়ী আগামী ১ জুলাই থেকে নবম পে স্কেল ধাপে ধাপে কার্যকর করা হবে। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখতে হবে, কার্যকর হওয়া আর হাতে টাকা পাওয়া একই বিষয় নয়। নির্ভরযোগ্য সূত্র বলছে, প্রশাসনিক প্রক্রিয়া, বেতন নির্ধারণী হিসাব এবং সংশ্লিষ্ট সফটওয়্যার আপডেটের কারণে বর্ধিত বেতনের অর্থ কর্মচারীদের হাতে পেতে অক্টোবর মাস পর্যন্ত সময় লাগতে পারে। চতুর্থ প্রশ্ন, ঠিক কিভাবে বাস্তবায়িত হবে এই পে স্কেল, একবারে নাকি ধাপে ধাপে? উত্তর হলো, সরকারের পরিকল্পনা অনুযায়ী এটি ৩টি ধাপে বাস্তবায়িত হবে। প্রথম ধাপে ২০২৬-২৭ অর্থবছরে মূল বেতনের একটি বড় অংশ বাড়ানো হবে, যা ৫০% পর্যন্ত হতে পারে। দ্বিতীয় ধাপে ২০২৭-২৮ অর্থবছরে অবশিষ্ট মূল বেতন সমন্বয় করা হবে। তৃতীয় এবং শেষ ধাপে ২০২৮-২৯ অর্থবছরে বাড়ি ভাড়া, চিকিৎসা ও যাতায়াত ভাতা সহ অন্য সব সুবিধা নতুন কাঠামোর আওতায় আনা হবে। অর্থাৎ সম্পূর্ণ সুফল পেতে কর্মচারীদের প্রায় ৩ অর্থবছর সময় লাগবে। পঞ্চম প্রশ্ন, এই ৩ ধাপের পরিকল্পনা নিয়ে কর্মচারীরা কি বলছেন? এখানে একটা স্পষ্ট অসন্তোষ দেখা যাচ্ছে। চলতি মাসের ৬ তারিখ জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, গত ১১ বছরে কর্মচারীরা ২টি পে স্কেল থেকে বঞ্চিত হয়েছেন, তাই ৩ ধাপে বাস্তবায়নের কোনো যুক্তি তারা মানতে রাজি নন। তাদের দাবি হলো, জুনের মধ্যে গেজেট জারি করে এক ধাপে সম্পূর্ণ বাস্তবায়ন করতে হবে এবং পে স্কেল জানুয়ারি থেকে কার্যকর হিসাব করে বকেয়া পরিশোধ করতে হবে। প্রয়োজনীয় বরাদ্দ এবং সুস্পষ্ট রোডম্যাপ না দিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছে এই সংগঠন। ষষ্ঠ প্রশ্ন, আসলে কত টাকা বাড়তে পারে বেতন? এই প্রশ্নের উত্তরে কিছু চমকপ্রদ সংখ্যা রয়েছে। প্রস্তাব অনুযায়ী ২০তম গ্রেডের সর্বনিম্ন মূল বেতন ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা করা হতে পারে। অন্যদিকে প্রথম গ্রেডের সর্বোচ্চ মূল বেতন ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৬০,০০০ টাকা করার সুপারিশ রয়েছে। বিভিন্ন গ্রেডে বৃদ্ধির হার ১০০% থেকে শুরু করে ১৪০%, কিছু ক্ষেত্রে ১৪৭% পর্যন্ত হতে পারে। সপ্তম প্রশ্ন, সব গ্রেড কি সমান হারে বাড়বে? উত্তর হলো না। এখানেই সবচেয়ে আকর্ষণীয় তথ্যটি লুকিয়ে আছে। সচিব কমিটির আলোচনায় ৩টি বিকল্প বিবেচনায় রয়েছে।
প্রথম বিকল্পে সবার জন্য সমান হারে 50% বৃদ্ধি। দ্বিতীয় বিকল্পে প্রথম থেকে নবম গ্রেডের জন্য 40% এবং দশম থেকে 20তম গ্রেডের জন্য 60% বৃদ্ধি। তৃতীয় বিকল্পে নিম্ন গ্রেডের কর্মচারীদের বেসিক 100% বাড়ানোর চিন্তাভাবনা রয়েছে। এই তিনটি বিকল্পের সবগুলোতেই একটা সাধারণ প্রবণতা স্পষ্ট। নিম্ন গ্রেডের কর্মচারীদের আনুপাতিক হারে বেশি সুবিধা দেওয়ার ইচ্ছা। আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য হল সর্বনিম্ন এবং সর্বোচ্চ বেতনের অনুপাত, যা বর্তমানে 1:9.4 তা কমিয়ে 1:8 আনার সুপারিশ করা হয়েছে। অষ্টম প্রশ্ন, গ্রেডের সংখ্যায় কি কোনো পরিবর্তন আসছে? উত্তর হল না। বিদ্যমান 20টি গ্রেড একই রকম বহাল থাকবে, তবে একটি নতুন সংযোজনের কথা শোনা যাচ্ছে। দশম থেকে 20তম গ্রেডের কর্মচারীদের জন্য নতুন করে যাতায়াত ভাতা চালুর প্রস্তাব রয়েছে, যা দীর্ঘদিন ধরে এই গ্রেডের কর্মচারীরা দাবি করে আসছিলেন। নবম প্রশ্ন, বেতনের পাশাপাশি অন্য কোনো ভাতায় পরিবর্তন আসছে কিনা? হ্যাঁ, এখানে কয়েকটি উল্লেখযোগ্য পরিবর্তনের প্রস্তাব রয়েছে। বাড়ি ভাড়া, চিকিৎসা ও যাতায়াত ভাতা যৌক্তিক হারে বাড়ানোর সুপারিশ করা হয়েছে। বৈশাখী ভাতা, যা এখন মূল বেতনের 20%, তা 50%-এ উন্নীত করার প্রস্তাব রয়েছে। 20,000 টাকার নিচে পেনশন পান এমন অবসরপ্রাপ্তদের পেনশন প্রায় দ্বিগুণ বাড়ানোর সুপারিশ আছে। এছাড়া সরকারি কর্মচারীদের জন্য স্বাস্থ্য বীমা চালু করা এবং কর্মচারী কল্যাণ বোর্ড পুনর্গঠনের প্রস্তাবও রয়েছে, যা একেবারে নতুন একটি সংযোজন। দশম প্রশ্ন, এত বিশাল ব্যয় সরকার কিভাবে সামাল দেবে? আসন্ন 2026-27 অর্থ বছরের বাজেটে এই খাতে 30 থেকে 35,000 কোটি টাকা বরাদ্দ রাখার পরিকল্পনা রয়েছে। পূর্ণ বাস্তবায়নে সরকারের ব্যয় হতে পারে 1 লক্ষ কোটি টাকারও বেশি। অর্থনীতিবিদদের মতে এই বিশাল অর্থ বাজারে প্রবেশ করলে ভোগ ব্যয় বাড়বে, যা একদিকে ব্যবসা বাণিজ্যে গতি আনবে, কিন্তু সরবরাহ ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য না থাকলে মূল্যস্ফীতির চাপও বাড়তে পারে। এই কারণেই সরকার এক ধাপে না দিয়ে 3 ধাপে বাস্তবায়নের পথ বেছে নিয়েছে, যাতে অর্থনীতিতে আকস্মিক বড় ধাক্কা না লাগে। একাদশ প্রশ্ন, যারা ইতিমধ্যে অবসরে গেছেন তারা কি এই সুবিধা পাবেন? উত্তরটা একটু জটিল। সাধারণত নতুন পে স্কেল ঘোষণার আগে অবসরে যাওয়া কর্মচারীরা সরাসরি নতুন কাঠামোর সুবিধা পান না, কারণ পেনশন নির্ধারিত হয় অবসরকালীন সর্বশেষ মূল বেতনের ভিত্তিতে। অতীতের পে স্কেলগুলোতেও অবসরপ্রাপ্তদের জন্য আলাদা কোনো সুবিধা রাখা হয়নি, তবে সরকার চাইলে পৃথক সিদ্ধান্তের মাধ্যমে তাদের আংশিক সুবিধার আওতায় আনতে পারে, যদিও এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য নেই। দ্বাদশ প্রশ্ন, এই পে স্কেলের প্রভাব কি কেবল সরকারি চাকরিজীবীদের মধ্যে সীমাবদ্ধ থাকবে? উত্তর হলো না। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও এই পে স্কেলের দিকে গভীর দৃষ্টি রাখছেন, কারণ সরকারি বেতন কাঠামো পরিবর্তনের একটা প্রভাব সাধারণত শিক্ষা খাতেও পড়ে। এছাড়া বেসরকারি খাতেও মধ্যমেয়াদে এর একটা পরোক্ষ প্রভাব দেখা যেতে পারে, কারণ মেধাবী জনশক্তি ধরে রাখার জন্য বেসরকারি প্রতিষ্ঠানগুলোও তাদের বেতন কাঠামো পুনর্বিবেচনা করতে বাধ্য হতে পারে। ত্রয়োদশ প্রশ্ন, পে স্কেল বাড়ানোর সঙ্গে দুর্নীতি প্রতিরোধের কোনো সম্পর্ক আছে কিনা? বিশেষজ্ঞদের একটি অংশ মনে করেন অপ্রতুল বেতনের কারণে অনেক সময় সরকারি কর্মচারী বিভিন্ন অনিয়মের সঙ্গে জড়িয়ে পড়েন। তাই যুক্তিসঙ্গত বেতন বৃদ্ধি এবং একই সঙ্গে জবাবদিহিতা ব্যবস্থা জোরদার করা হলে এটি দুর্নীতি কমাতে সহায়ক হতে পারে। তবে অন্য একটি অংশ মনে করেন শুধু বেতন বাড়ালেই দুর্নীতি কমে যাবে এমন নিশ্চয়তা নেই। প্রাতিষ্ঠানিক সংস্কার সমান গুরুত্বপূর্ণ। চতুর্দশ প্রশ্ন, এরপর কি হতে পারে, কোন দিকে নজর রাখা প্রয়োজন? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আনুষ্ঠানিক গেজেট কখন প্রকাশিত হয়। সচিব কমিটির রূপরেখা চূড়ান্ত হলেও এখনও গেজেট জারি হয়নি। দ্বিতীয়ত, 3টি বিকল্পের মধ্যে কোনটি গ্রহণ করা হয় তার উপর নির্ভর করবে প্রকৃত সংখ্যা। তৃতীয়ত, আগামী জাতীয় বাজেট অধিবেশনে এ সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা ও বরাদ্দের পরিমাণ কি থাকে।
চতুর্থত, কর্মচারী সংগঠনগুলোর আন্দোলন ও দাবির প্রতি সরকার কতটা সাড়া দেয়। দর্শক, একটি বিষয় স্পষ্টভাবে বলে রাখা প্রয়োজন, আজকের প্রতিবেদনে উল্লেখিত সংখ্যা ও প্রস্তাবগুলো এখনও আনুষ্ঠানিক গেজেট আকারে প্রকাশিত হয়নি। এগুলো নির্ভরযোগ্য সূত্র থেকে সংগৃহীত। চূড়ান্ত এবং প্রকৃত সংখ্যা জানা যাবে কেবল সরকারি প্রজ্ঞাপন প্রকাশের পরই। তাই সর্বশেষ ও নির্ভরযোগ্য তথ্যের জন্য অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং সরকারি প্রজ্ঞাপনের দিকে নজর রাখার পরামর্শ থাকবে। দর্শক, এত প্রশ্ন উত্তরের মধ্য দিয়ে আমরা চেষ্টা করলাম নবম পে স্কেলের সম্পূর্ণ চিত্রটি আপনাদের সামনে তুলে ধরতে। এখন আমরা জানতে চাই, আপনার মতে 3 ধাপে বাস্তবায়ন যৌক্তিক, নাকি কর্মচারী সংগঠনগুলোর দাবি অনুযায়ী 1 ধাপে সম্পূর্ণ বাস্তবায়ন হওয়া উচিত? আপনার মতামত কমেন্টে জানান। প্রতিবেদনটি উপকারী মনে হলে শেয়ার করুন আপনার পরিচিত সরকারি চাকরিজীবী বন্ধু ও আত্মীয় স্বজনের সঙ্গে। পরিশেষে বলতে চাই, 11 বছরের দীর্ঘ অপেক্ষার পর নবম পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া এখন একদম চূড়ান্ত পর্যায়ে। এটি লাখ লাখ পরিবারের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনবে এবং দেশের অর্থনীতিতেও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে। তবে সঠিক বাস্তবায়ন, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করাই হবে এর সফলতার আসল মাপকাঠি। আনুষ্ঠানিক গেজেট প্রকাশের সঙ্গে সঙ্গেই আমরা নিয়ে আসব সম্পূর্ণ গ্রেড ভিত্তিক বেতন তালিকা ও বিস্তারিত বিশ্লেষণ। তাই আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন। আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি। দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ প্রতিবেদনে। আল্লাহ হাফেজ।